এখন অ্যালকোহলের এর পরবর্তী প্রস্তুতি আমি আলোচনা করতেছি। অ্যালকোহলের পরবর্তী প্রস্তুতি দেখো, অ্যালকিন ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন দ্রুত যৌগের আর্দ্র বিশ্লেষণ করে, আর্দ্র বিশ্লেষণ তো জানোই, হাইড্রোলাইসিস, পানির সাথে বিক্রিয়াকে কি বলা হয়? হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। আবার শোনো, দুই স্টেপে বিক্রিয়া, কিন্তু অ্যালকিন ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন দ্রুত যৌগ আছে যেটা, সেই যৌগের আবার আর্দ্র বিশ্লেষণ করে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। তাহলে প্রথমে অ্যালকিন ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন দ্রুত যৌগ যেটা পাবো, সেই যৌগের পরে আবার আর্দ্র বিশ্লেষণ করব, ফলে অ্যালকোহল তৈরি হবে। তাহলে দেখো প্রথম স্টেপটা দেখো, প্রথমে অ্যালকিন ও গাঢ় সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে একটা দ্রুত যৌগ। দ্রুত যৌগ মানে সংযোজিত যৌগ। সেই যৌগের আর্দ্র বিশ্লেষণ করে, আর্দ্র বিশ্লেষণ মানে কি? পানির সাথে বিক্রিয়া। সেই আর্দ্র বিশ্লেষণ করে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। দেখো সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া মানে সাধারণত বিক্রিয়াটা কিভাবে ঘটে সেটা। অ্যালকিন এটি গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে দ্রুত যৌগ গঠন করবে। এই হলো দ্রুত যৌগ বা সংযোজিত যৌগ। দুই অণু যুক্ত হলে যে যৌগ, তার নাম হলো দ্রুত যৌগ বা সংযোজিত যৌগ। এই দ্রুত যৌগের পরে আর্দ্র বিশ্লেষণ করে অ্যালকোহল পাবো। এখন এই দ্রুত যৌগ কিভাবে মনে রাখবা সেই কৌশলটা দেখো। সালফিক অ্যাসিড কিন্তু দুই অংশে মিলে গঠিত হয়, অর্থাৎ সালফিক অ্যাসিড ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা H+ আয়ন আর একটা হলো বাইসালফেট আয়ন। সালফিক অ্যাসিডের দুইটা অংশ থাকবে। এই দুই অংশ মার্কোনিকভ নিয়ম অনুযায়ী যুক্ত হবে। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে ধনাত্মক হাইড্রোজেন, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে ঋণাত্মক বাইসালফেট আয়ন যুক্ত হবে। আবার বোঝো সবাই, সালফিক অ্যাসিড যেটা, সেই সালফিক অ্যাসিড ভেঙে দুইটা অংশ গঠিত হয়। সালফিক অ্যাসিড ভেঙে একটা হয় প্রোটন আর একটা হয় বাইসালফেট আয়ন। মার্কোনিকভ নিয়ম অনুযায়ী এখানে সংযোজন ঘটবে। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে ধনাত্মক হাইড্রোজেন, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে ঋণাত্মক হ্যালোজেন। আরেকবার দেখে নাও সবাই। সালফিক অ্যাসিড বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে দুইটা অংশ গঠন করবে। একটা হলো প্রোটন অর্থাৎ H+ আয়ন, আর একটা হলো বাইসালফেট আয়ন। মার্কোনিকভ নিয়ম অনুযায়ী এরা যুক্ত হবে। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে ধনাত্মক হাইড্রোজেন যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে ঋণাত্মক হ্যালোজেন যুক্ত হবে। যুক্ত হয়ে গঠন করবে কি? দ্রুত যৌগ। যে দ্রুত যৌগ গঠন করবে সেই গঠিত দ্রুত যৌগের আর্দ্র বিশ্লেষণ করবা। পানির সাথে বিক্রিয়া মানে কি? আর্দ্র বিশ্লেষণ। গঠিত দ্রুত যৌগের আর্দ্র বিশ্লেষণ করবা।
আদ্র বিশ্লেষণ করলে কাঙ্ক্ষিত অ্যালকোহল পাবা। এখানে বাইসালফেট আয়ন প্রতিস্থাপিত হয়ে পানির OH মূলক আসলেই তো অ্যালকোহল গঠিত হয়, সেভাবে অ্যালকোহল গঠিত হবে। আর পানির যে প্রোটন H+ আয়ন, OH- আয়ন কিন্তু এখানে যুক্ত হয়ে অ্যালকোহল গঠন করছে, আর পানির যে H+ আয়ন এটি বাইসালফেট আয়নের সাথে যুক্ত হয়ে সালফিক অ্যাসিড গঠিত হবে। তাহলে দেখো সবাই, অ্যালকিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আবার দেখো সবাই, অ্যালকিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। এই বিক্রিয়ার উদাহরণ দেখো। এই একটা অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি? প্রোপিন। এটি গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করবে। স্যার ওইখানে অ্যালকাইল মূলকটা বসবে না? কি বলো টলো, উদাহরণে অ্যালকাইল মূলক একবার স্যার লিখে। আর এর জায়গায় ও বলতেছে যে মনে হয় আর এর জায়গায়। ও আরের জায়গায় অ্যালকাইল মূলকটা আসবে না, ঠিক আছে। যুত যৌগ গঠন করবে, নিচেই লিখি। এই 2 অণু যুক্ত হয়ে যুত যৌগ বা সংযোজিত যৌগ গঠন করবে। গঠিত যুত যৌগ বা সংযোজিত যৌগ আছে যেটা, সেইটার আদ্র বিশ্লেষণ করলেই অ্যালকোহল পেয়ে যাবা। এই একটু আগে যে গঠিত যুত যৌগ, সেটার আদ্র বিশ্লেষণ করা হবে। আদ্র বিশ্লেষণ মানে কি? পানির সাথে বিক্রিয়া। সেটার আদ্র বিশ্লেষণ করলেই কাঙ্ক্ষিত অ্যালকোহল পেয়ে যাবা। এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর অ্যালকোহলটা 2 নং কার্বনে অবস্থিত, দেখো। তাই এটার নাম কি? প্রোপানল 2। আর উৎপন্ন হবে বাইপ্রোডাক্ট সালফিক অ্যাসিড। ভালো করে দেখো সবাই, একটু জটিল বিষয়। এখানে সালফিক অ্যাসিড গাঢ়, সেটা একটু লিখতে হবে। ভালো করে দেখো সবাই, অ্যালকিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগর আদ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আবার দেখো, অ্যালকিন, এটা কোন অ্যালকিন না হয়েছে? প্রোপিন, নাম ধরে বলবা। প্রোপিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে প্রোপানল 2 উৎপন্ন হয়। আবার বলি, প্রোপিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে প্রোপানল 2 উৎপন্ন হয়। প্রোপানল 2 কেন? দেখো, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর 2 নং কার্বনে অ্যালকোহল আছে, তাই এটা প্রোপানল 2। আরেকবার দেখো, প্রোপিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে প্রোপানল 2 উৎপন্ন হয়। মুখস্থ করো সবাই। প্রোপিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে প্রোপানল 2 উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হয়। এক্ষেত্রে এই বিক্রিয়া মনে রাখবা কেমনে?
দেখো কৌশলটা দেখো, সালফিক অ্যাসিডের তো দুইটা অংশ, একটা প্রোটন আর একটা বাইসালফেট আয়ন। সালফিক অ্যাসিড ভেঙে দুইটা অংশ হয়, দুইটা অংশ মার্কোনিকভ নিয়ম অনুযায়ী সংযোজিত হয়। একটা যেটা হাইড্রোজেন বেশি আছে সেটা ধনাত্মক হাইড্রোজেন, আর যেটা হাইড্রোজেন কম আছে সেটা ঋণাত্মক বাইসালফেট যুক্ত হয়। স্যার হ্যাঁ বলো। স্যার এই ক্ষেত্রে যে হাইড্রোজেন সালফেটটা ওইটা যদি SO4 H না লিখে SO4 লিখে দিলে সমস্যা? এই সালফারের সাথে বন্ডিং তো এইভাবে লিখবা, বন্ডিংটা সালফারের সাথে। এরপর দেখো বন্ডিংটা যেহেতু সালফারের সাথে হয়েছে তাই সালফারের সাথেই লিখবা, ওইভাবেই লিখবা। এটাও অ্যালকিন, এটি সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে যুত যৌগ গঠন করবে। এখন আর মার্কোনিকভ নিয়ম প্রযোজ্য না, কারণ প্রতিসম অ্যালকিন তো। দেখো এখন আর মার্কোনিকভ নিয়ম প্রযোজ্য না, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা কার্বনে ধনাত্মক হাইড্রোজেন যুক্ত করো, আর একটা কার্বনে ঋণাত্মক হ্যালোজেন যুক্ত করো। হ্যালোজেন মানে এখানে বাইসালফেট, বুঝছো? দুইটা অংশ না, একটা H প্লাস একটা বাইসালফেট। H প্লাসটা যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত করছো, আর বাইসালফেটটা অপর একটা কার্বনের সাথে যুক্ত করছো। এক্ষেত্রে মার্কোনিকভ নিয়ম অনুসরণ করার প্রয়োজন নাই, কারণ প্রতিসম অ্যালকিন। এরপরে যে যুত যৌগ গঠিত হয়েছে সেই গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করবা। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলেই অ্যালকোহল পাবা। তাহলে দেখো সবাই, অ্যালকিন, এখানে অ্যালকিন কি? ইথিন। ইথিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগকে আদ্র বিশ্লেষণ করলেই অ্যালকোহল উৎপন্ন হয়, অর্থাৎ ইথানল উৎপন্ন হয়। এখানে এই অ্যালকোহলের নাম কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কিন্তু ইথানল। আবার দেখো সবাই, ইথিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে ইথানল উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হয়। আর তোমরা একটু বলো তো, এক্ষেত্রে মার্কোনিকভ নিয়ম প্রযোজ্য কেন হয় নাই? প্রতিসম অ্যালকিন এই কারণে। আর এর আগেরটা মার্কোনিকভ নিয়ম প্রযোজ্য হয়েছিল কারণ অপ্রতিসম অ্যালকিন ছিল। এরপর এই পদ্ধতিটা দেখো, বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, এটার নাম হলো লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, নামটা লিখে দিচ্ছি। এটা একটা বিজারক পদার্থ, লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। এইটা দ্বারা বিভিন্ন যৌগের বিজারণ করে। দেখো সবাই ভালো করে, বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, এইটাই হলো লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। এটা দ্বারা বিভিন্ন যৌগের বিজারণ করে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। আবার বলছি, বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা বিভিন্ন যৌগের বিজারণ করে আমরা অ্যালকোহল প্রস্তুত করব।
আবার শোনো, বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা বিভিন্ন যৌগের বিজারণ করে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। দেখো সবাই ভালো করে, অনেকগুলো পদ্ধতি তো। প্রথম পদ্ধতির নাম দিলাম এ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করব। অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। আগে সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া। এই একটা অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করব। বিজারণ করলেই অ্যালকোহল উৎপন্ন হবে। দেখো সবাই সাধারণ বিক্রিয়াটা দেখো, অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করব তার সাধারণ বিক্রিয়া দেখো। অ্যালডিহাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আর এক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে হাইড্রোজেন সেটা তো জায়মান হাইড্রোজেন, তা তো জানো। আর হাইড্রোজেন সংযোজিত হয়েছে এই বিক্রিয়ায়, হাইড্রোজেন সংযোজন, তাই এটাকে বিজারণ বলা হয়েছে। তোমরা তো জানো অক্সিজেন সংযোজন কিন্তু জারণ, আর এখানে হাইড্রোজেন সংযোজন হয়েছে, তাহলে হাইড্রোজেন সংযোজনটা কিন্তু বিজারণ। আবার দেখো সবাই, অ্যালডিহাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আবার বলছি, অ্যালডিহাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। উদাহরণ দেখো, এই একটা অ্যালডিহাইড, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এর নাম কি? প্রোপানেল। এই অ্যালডিহাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করবা। বিজারণ করলেই প্রোপানল 1 উৎপন্ন হবে। প্রোপানল 1 কেন? দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর 1 নং কার্বনে অ্যালকোহল আছে, তাই এটা প্রোপানল 1। তাহলে দেখো সবাই ভালো করে, প্রোপানলকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে প্রোপানল 1 উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হয়। অনুরূপভাবে আরেকটা উদাহরণ দেখো, ইথানল 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? ইথানল বা অ্যাসিটালডিহাইড। এটাকে অনুরূপ বিজারণ করবা। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করবা। বিজারণ করলেই ইথানল উৎপন্ন হবে। তোমরা তো জানোই 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি? ইথানল। তাহলে দেখো সবাই, ইথানলকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। আবার বলছি, ইথানলকে শুষ্ক ইথারে দ্রবীভূত
লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো সবাই। অনুরূপভাবে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? মিথানল বা ফর্মালডিহাইড। এই মিথানলকে অনুরূপ বিজারণ যদি করো শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা, তাহলে অ্যালকোহল মিথানল উৎপন্ন হবে। এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি? মিথানল। তাহলে আবার দেখো সবাই, মিথানল বা ফর্মালডিহাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে মিথানল উৎপন্ন হয়। আবার বলছি, মিথানল বা ফর্মালডিহাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে মিথানল উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হয়। এরপরে এই একই প্রক্রিয়ায় বি পদ্ধতি দেখো। বি পদ্ধতিতে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুত করব। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। আগে সাধারণ বিক্রিয়া দেখো। কার্বক্সিলিক অ্যাসিড আর COOH, এই কার্বক্সিলিক অ্যাসিডকেও এই শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে যে উৎপন্ন জায়মান হাইড্রোজেন আছে তা দ্বারা বিজারণ করবা। এখানে 4টা জায়মান হাইড্রোজেন কিন্তু সংযোজিত হয়, আর হাইড্রোজেন সংযোজন কিন্তু বিজারণ, তা তো বললামই। ফলে অ্যালকোহল উৎপন্ন হয়। আর এই ক্ষেত্রে বাই প্রোডাক্ট উৎপন্ন হবে, কিন্তু এর আগের বিক্রিয়ায় বাই প্রোডাক্ট ছিল না, এটা বাই প্রোডাক্ট আছে পানি। তাহলে সবাই একটু দেখো ভালো করে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করবা দেখো। সাধারণ বিক্রিয়াটা দেখো। কার্বক্সিলিক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুমি কিভাবে অ্যালকোহল প্রস্তুত করবা দেখো। সাধারণ বিক্রিয়া দেখো। কার্বক্সিলিক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আবার বলি, কার্বক্সিলিক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। এই বিক্রিয়ার উদাহরণ দেখো। এটা কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এটাকে অনুরূপ বিজারণ করবা। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করবা। বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হবে, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। ভাষা কি লিখবা দেখো। ইথানোয়িক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। আবার বলছি, ইথানোয়িক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে ইথানল উৎপন্ন হয়। অনুরূপ আরেকটা উদাহরণ দেখো।
প্রোপানোয়িক অ্যাসিডকে অনুরূপভাবে বিজারণ করব। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করব। তাহলে প্রোপানল 1 উৎপন্ন হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর 1 নং কার্বনে অ্যালকোহল আছে, তাই এর নাম প্রোপানল 1। দেখো আমি নাম্বারিং করে দিচ্ছি। দেখো এখন সবাই, প্রোপানোয়িক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে প্রোপানল 1 উৎপন্ন হয়। আরেকটা উদাহরণ দেখো। এইভাবে 1 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি? মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এটাকে যদি অনুরূপ বিজারণ করো, শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা বিজারণ করো, তাহলে উৎপন্ন হবে কি বলতো? ইথানল। মিথানল। ওই সাধারণ বিক্রিয়াটা পারলেই এইগুলো এমনিই পারা যায়। তাহলে দেখো সবাই, মিথানোয়িক অ্যাসিডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে মিথানল উৎপন্ন হয়। এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করবা সেগুলো আমরা শিখলাম। এরপর দেখো, অ্যাসিড হ্যালাইড থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত মানে অ্যালকোহল প্রস্তুত করব। অ্যাসিড হ্যালাইড এই মূলক কিন্তু অ্যাসিড মূলক, আরসিও মূলক। এর সাথে হ্যালোজেন থাকলে এটাকে বলা হয় অ্যাসিড হ্যালাইড। এই হলো অ্যাসিড মূলক আর এই হলো হ্যালোজেন, তাহলে একত্রে এর নাম অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড হতে বা অ্যাসিড হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো। এই একটা অ্যাসিড হ্যালাইড, আরসিও মূলক অ্যাসিড মূলক, এর সাথে হ্যালোজেন আছে, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডকে অনুরূপভাবে বিজারিত করা হবে। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে হাইড্রোহ্যালাস অ্যাসিড। তাহলে দেখো সবাই, সাধারণ বিক্রিয়া দেখো। অ্যাসিড হ্যালাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আবার বলি, অ্যাসিড হ্যালাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। উদাহরণ দেখো। পরীক্ষায় কিন্তু সাধারণ বিক্রিয়া আসবে না, পরীক্ষায় উদাহরণ আসবে। এটা ইথানয়েল, ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোক্সিল চলে গেলে ইথানয়েল, ইথানয়েল মূলকের সাথে ক্লোরিন যুক্ত আছে, এটা ইথানয়েল ক্লোরাইড। এটা একটা অ্যাসিড হ্যালাইড, এই অ্যাসিড মূলক আর এই হ্যালাইড মূলক। অ্যাসিড হ্যালাইড ইথানয়েল ক্লোরাইড। এই ইথানয়েল ক্লোরাইড আমি কিন্তু এদের নামকরণ পড়াইছি, অ্যাসিড হ্যালাইডের নামকরণ অ্যালকানোইল হ্যালাইড। তাহলে অ্যালকানোইল হ্যালাইড হলে 2 কার্বন কি ইথানোইল, আর হ্যালাইড কি ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড। ইথানোইল ক্লোরাইডটাকে অনুরূপ বিজারণ করবা।
তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে 2 কার্বনের, যেহেতু তাহলে ইথানল উৎপন্ন হবে, এমনিই তো বোঝা যাচ্ছে। বিক্রিয়কে যেহেতু 2 কার্বন, তাহলে উৎপাদে উৎপন্ন হবে 2 কার্বনের অ্যালকোহল অর্থাৎ ইথানল, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে দেখো সবাই কি লিখবা ভাষা দেখো, ইথানল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। আবার বলছি, ইথানল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। স্যার বলো। স্যার এখানে লিথিয়াম অ্যালকোহল ট্রাইহাইড্রেট থেকে কি জার্মান অক্সিজেন উৎপন্ন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট না, শুষ্ক ইথারে দ্রবীভূত থাকা লাগবে। জার্মান হাইড্রোজেন প্রদানকারী যৌগ হলো এই লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। আর তোমাদের একটা কমন ধারণা আছে সবারই দেখতেছি যে প্রভাবক তীর চিহ্নের উপরে থাকবে, এমন কোনো কথাই নেই। প্রভাবক যে তীর চিহ্নের উপরে অবস্থিত হবে তা কোনো কথা নাই, এটা কিন্তু একটা বিক্রিয়ক, এটা তীর চিহ্নের উপরে আছে। তোমাদের একটা ধারণাই আছে সবার যে প্রভাবকটা তীর চিহ্নের উপরে দেবো, সেটা কিন্তু ভুল ধারণা। তাহলে আবার দেখো, ইথানল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। অনুরূপভাবে অ্যালকানোইল প্রোপানোইল ব্রোমাইড, প্রোপানোইল ব্রোমাইডকে অনুরূপ বিজারণ করো। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে যে জার্মান হাইড্রোজেন আছে তা দ্বারা বিজারণ করব আবার, তাহলে উৎপন্ন হবে প্রোপানল 1। তাহলে দেখো সবাই, স্যার ব্রোমিন হবে না? ব্রোমিন হবে। দেখো সবাই ভালো করে, অ্যালকানোইল হ্যালাইড, তাহলে এটা কি প্রোপানোইল ব্রোমাইড। আবার দেখো মনে আছে অ্যাসিড হ্যালাইডের নামকরণে অ্যালকানোইল হ্যালাইড, তাহলে এটা কি প্রোপানোইল ব্রোমাইড। প্রোপানোইল ব্রোমাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে প্রোপানল 1 উৎপন্ন হয়। অনুরূপভাবে মিথানোইল ক্লোরাইড, এটাকে অনুরূপ বিজারণ করলে মিথানল উৎপন্ন হবে। এক কার্বন না, এক কার্বন থেকে তো অবশ্যই মিথানল উৎপন্ন হবে, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি মিথানল। তাহলে দেখো সবাই, অ্যালকানোইল হ্যালাইড কিন্তু, তাহলে এটা কি মিথানোইল ক্লোরাইড। এই মিথানোইল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে মিথানল উৎপন্ন হয়। এরপরে অনুরূপভাবে আরো কার্বক্সিলিক অ্যাসিডের মতো অন্যান্য পদ্ধতির মতো আরো অ্যালকোহল প্রস্তুত করার পদ্ধতি আছে, সেই পদ্ধতি দেখো। এখন ডি পদ্ধতি বলতেছি, এখন আমরা কিটোন থেকে করব। কিটোন থেকে অ্যালকোহল প্রস্তুত করব। আগে সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া দেখো, এটা কিটোন। কিটোন RCO আর প্রাইম দিলাম কেন, দুইটা কার্বন শিকল যে সমান নাও থাকতে পারে, একটা ধরো 2 কার্বনের, একটা 3 কার্বনের,
এই জন্য দুইটাকে আলাদা করার জন্য একটা লিখলাম আর একটা লিখলাম আর প্রাইম। একটা 1 কার্বনের, একটা 4 কার্বনের, এরকম অসমান কার্বনও তো থাকতে পারে, তাই একটা আর আর একটা আর প্রাইম। এটা কিটোন যৌগ। কিটোনকে অনুরূপভাবে বিজারণ করবা। কিন্তু এই পদ্ধতিতে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হবে, এর আগের গুলো কিন্তু ছিল প্রাইমারি অ্যালকোহল। এখন এই পদ্ধতিতে উৎপন্ন হবে সেকেন্ডারি অ্যালকোহল। দেখো এটা সেকেন্ডারি অ্যালকোহল। অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে তাতে দুইটা অ্যালকাইল মূলক আছে, এটা কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল, আর আগের গুলো ছিল প্রাইমারি অ্যালকোহল। তাহলে দেখো সবাই, কিটোনকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়, কিন্তু এক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হয়। আবার বলছি, কিটোনকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়, কিন্তু এক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হয়। দেখো এই একটা কিটোন উদাহরণ, দেখো এই 3 কার্বন বিশিষ্ট কিটোন, এটা প্রোপানন। এটাকে অনুরূপভাবে বিজারণ করো, দুইটা জার্মান হাইড্রোজেন এই বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট, এটা দ্বারা বিজারণ করবা, তাহলে সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল 2 উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, প্রোপাননকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে প্রোপানল 2 উৎপন্ন হয়। প্রোপানল 2 কেন? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রোপানল, আর 2 নং কার্বনে অ্যালকোহল আছে, তাহলে এটা তো প্রোপানল 2। আবার দেখো, প্রোপাননকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে প্রোপানল 2 উৎপন্ন হয়। আরেকবার শোনো, প্রোপাননকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে প্রোপানল 2 উৎপন্ন হয়। এটা একটা কিটোন, বিউটানন। বিউটাননকে অনুরূপ বিজারণ করো, তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই, বিউটাননকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে বিউটানল 2 উৎপন্ন হয়। বিউটানল 2 কেন? 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বিউটানল, আর 2 নং কার্বনে অ্যালকোহল আছে। আবার বলছি, বিউটাননকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে বিউটানল 2 উৎপন্ন হয়। আর এটা সেকেন্ডারি অ্যালকোহল কেন একটু বলো তো তোমরা, সেকেন্ডারি অ্যালকোহল কেন? অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি সরাসরি ভাবে 2টি কার্বনের সাথে যুক্ত আছে, এটা সেকেন্ডারি অ্যালকোহল। এটাও সেকেন্ডারি অ্যালকোহল। দেখো অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা সরাসরি ভাবে 2টি কার্বনের সাথে যুক্ত আছে, সেকেন্ডারি অ্যালকোহল। আর সাধারণ বিক্রিয়া দেখবা কিভাবে, অ্যালকোহল যে কার্বনে আছে সেটি 2টি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে, তাহলেও সেকেন্ডারি অ্যালকোহল।
এখন এস্টার থেকে আমরা অ্যালকোহল উৎপাদন করব। এস্টার থেকে এটা হলো ই পদ্ধতি, ABCDE পদ্ধতি, এটা এস্টার থেকে উৎপাদন করব আমরা অ্যালকোহল। দেখো সাধারণ বিক্রিয়া দেখো, আর সি ডাবল ও আর, এটা আর প্রাইম দিলাম কারণ দুইটা অ্যালকাইল মূলকের কার্বন সংখ্যা অসমান থাকতে পারে, তাই একটাকে আর লিখলাম আর একটা আর প্রাইম লিখলাম। এই এস্টারকেও অনুরূপভাবে বিজারণ করা যায়। এস্টারকে যদি বিজারণ করো শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। এই আর থেকে অ্যালকোহল আর আর প্রাইম থেকেও অ্যালকোহল উৎপন্ন হবে। তো দুই ধরনের অ্যালকোহল উৎপন্ন হবে, একটা এই RCO থেকে অ্যালকোহল হবে আর এটা আর প্রাইম থেকে অ্যালকোহল হবে। এখন যে কয় কার্বন উদ্দীপকে লেখো উদাহরণ হিসেবে আসে সেই কয় কার্বনের অনুযায়ী উৎপাদ তৈরি করবা। তাহলে দেখো এস্টারকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আর থেকে একটা অ্যালকোহল হবে, RCO যে কয় কার্বন থাকুক RCO তে সেই কয় কার্বনের একটা অ্যালকোহল হবে, আর আর প্রাইমে যে কয় কার্বন থাকবে তার একটা অ্যালকোহল হবে। আবার দেখো এস্টারকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। এক্ষেত্রে RCO তে যে কয় কার্বন থাকবে সেই কয় কার্বনের একটা অ্যালকোহল উৎপন্ন হবে, আর আর প্রাইমে যে কয় কার্বন থাকবে সেই কার্বনের একটা অ্যালকোহল হবে। দুই ধরনের অ্যালকোহল তৈরি হবে। আরেকবার দেখো এস্টারকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। এক্ষেত্রে RCO তে যে কয় কার্বন থাকবে সেই কয় কার্বনের অ্যালকোহল, আর আর প্রাইমে যে কয় কার্বন থাকবে সেই কয় কার্বনের অ্যালকোহল তৈরি হবে। উদাহরণ দেখো এটা মিথাইল ইথানয়েট এস্টার, অ্যালকাইল অ্যালকানয়েড, মনে আছে অ্যালকাইল অ্যালকানয়েড মিথাইল ইথানয়েট। মিথাইল ইথানয়েট এস্টারকে অনুরূপভাবে বিজারণ করো। বিজারণ করলেই অ্যালকোহল উৎপন্ন হবে। RCO তে যে কয় কার্বন সে কয় কার্বনের একটা অ্যালকোহল উৎপন্ন হবে। আর এই পাশে যে আর প্রাইমে তো এক কার্বন, সেই কার্বনের একটা অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে ইথানল আর মিথানল উৎপন্ন হবে। বুঝছো? RCO তে যে কয় কার্বন থাকবে সে কয় কার্বন অ্যালকোহল, আর আর প্রাইমে যে কয় কার্বন থাকবে সে কয় কার্বন অ্যালকোহল। এখন উদ্দীপক যেরূপ থাকুক সেরূপ উৎপাদ তৈরি করবা। তাহলে দেখো মিথাইল ইথানয়েটকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল ও মিথানল উৎপন্ন হয়। এখন উদাহরণে যে কয় কার্বন দিক তুমি উদাহরণ ঘুরাই দিলেও পারবা। এখন আরেকটা পদ্ধতি আছে, এটা হলো এফ পদ্ধতি। EF পর্যন্ত পদ্ধতি আমরা শিখলাম, লাস্ট পদ্ধতি হলো এফ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে অ্যালকোহল প্রস্তুত করব। অ্যাসিড
অ্যানহাইড্রাইড থেকে অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে অ্যালকোহল প্রস্তুতি সাধারণ বিক্রিয়া দেখো। সাধারণ বিক্রিয়া মানে সাধারণত কিভাবে বিক্রিয়াটা ঘটে সেইটা। সাধারণ বিক্রিয়া দেখো, এই একটা অ্যাসিড অ্যানহাইড্রেট, RCO মূলক OCOR। মনে আছে অ্যাসিড অ্যানহাইড্রেটের নামকরণ পড়িয়েছিলাম, অ্যাসিড অ্যানহাইড্রেট। এই RCO তো দুইবার হোল টু লেখা যায়, RCO দুইবার একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। RCO দুইবার কিসের সাথে যুক্ত আছে? অক্সিজেনের সাথে। তাহলে এটা অ্যাসিড অ্যানহাইড্রেট। এটাকে অনুরূপভাবে বিজারণ করবা, কিন্তু এখানে 8টা জায়মান হাইড্রোজেন অংশগ্রহণ করবে বিক্রিয়ায়। অ্যাসিড অ্যানহাইড্রেটকে বিজারণ করবা শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা। তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল। এই ধরনের দুই অণু উৎপন্ন হবে, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। তাহলে দেখো সবাই, অ্যাসিড অ্যানহাইড্রেটকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আবার বলছি, অ্যাসিড অ্যানহাইড্রেটকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। উদাহরণ দেখো, এই অ্যানহাইড্রেটের নাম কি কারো মনে আছে? কেউ বলতে পারো আমাকে? এনিওয়ান পারো? মনে আছে কারো? ইথানোয়িক অ্যানহাইড্রেট, 2 কার্বন অ্যানহাইড্রেট নাই, 2 কার্বন ওই 2 কার্বন, আর CH3CO একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। এটাকে আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি। ইথানোয়িক অ্যানহাইড্রেট, CH3CO দুইবার কার সাথে যুক্ত আছে? অক্সিজেনের সাথে, ইথানোয়িক অ্যানহাইড্রেট। এটাকে অনুরূপভাবে বিজারণ করো। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করো। বিজারণ করলেই অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই, ইথানোয়িক অ্যানহাইড্রেটকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথানল উৎপন্ন হয়। এখন আরেকটা প্রস্তুতি বাকি আছে, এটা হলেই অ্যালকোহল শেষ হবে। আগামী ক্লাসে আরো প্রস্তুতি আছে, সেটা দেখাবো। আরেকটা প্রস্তুতি আছে ইথানলের শিল্প উৎপাদন। এই তোমরা অ্যালকোহল কি জানো? ইথানলের ব্যবহার কেউ জানো? ইথানলের শিল্প উৎপাদন, শিল্প কারখানায় বাণিজ্যিকভাবে যে উৎপাদন করা হয় সেইটা শিল্প উৎপাদন। ইথানলের শিল্প উৎপাদন, শিল্প কারখানায় বাণিজ্যিকভাবে ইথানল যেভাবে উৎপাদন করা হয় সেটা হলো শিল্প উৎপাদন। ফার্মেন্টেশন বা গজন বা চোলাইকরণ, এইটার নাম শুনছো সবাই? ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ, এনজাইম নামক জৈব প্রবাহকের উপস্থিতিতে বড় অণুকে ভেঙে ছোট অণুতে পরিণত করাকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। এই ইথানলের শিল্প উৎপাদন করা হয়। এই অ্যালকোহল কিন্তু মদ হিসাবে জানো না, মদ কিন্তু ইথানলটা মদ।
বিয়ার, শ্যাম্পেন, হুইস্কি ইত্যাদি মদ। আর মিথানল যেটা, সেটা কিন্তু বিষ। অনেকে মনে করে অ্যালকোহলই মদ, মিথানল খায়, বিষ খায়, মরে যায়। ইথানল মদ নেশা তৈরি করে। এটি আসলে নেশার আসলে ব্যাপার না, এটা আমরা নেশা মনে করি। এটা আসলে একটা আসলে প্রকৃতভাবে রসায়নের ভাষায় তাপ উৎপাদী খাবার। যেখানে যেখানে পৃথিবীতে বরফ পড়ে, সেখানে তো মানুষ বরফের মধ্যে 8 ঘন্টা কাজ করতে হয় নিয়ম আন্তর্জাতিক ভাবে। এই বরফে কাজ করার জন্য দেহে অতিরিক্ত তাপ উৎপাদনের দরকার। এটি প্রচন্ড তাপ উৎপাদী খাবার। এটিকে আসলে নিয়ম হলো খাবার হিসেবে খাওয়া। কিন্তু আমাদের এই যে গরম দেশে যদি অতিরিক্ত ইথানল মদ খায়, তাহলে তো শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, ফলে মাথা সঠিকভাবে কাজ করে না। ওই একটা বিকৃত নেশার মতো শান্তি পায় মানুষ। কিন্তু মূলত এটি তাপ উৎপাদী খাবার, রসায়নের ভাষায় এটি অত্যন্ত তাপ উৎপাদী খাবার। এটি এত তাপ উৎপাদিত করবে শরীরে যে মানুষ বরফের মধ্যেও কাজ করতে পারবে। কিন্তু আমরা তো বাঙালিরা যেটা খাই নেশা হিসেবে, সেটা তো সেই উদ্দেশ্যে খাই না। অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, এমনি তো আমাদের গরম দেশ, বরফ পড়ে না, এখানে খাইলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় দেহে, মস্তিষ্কে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, রক্ত চলাচল বাড়ে, ফলে ওই একটা বিকৃত শান্তি পায় যারা নেশাগ্রস্ত। কিন্তু এর একটা আরেক ব্যবহার আছে শিল্পক্ষেত্রে দ্রাবক হিসেবে। যেমন তোমার জামা কাপড়ের যে রং করা হয়েছে, সেটা তো কোনো একটা দ্রাবকে দ্রবীভূত করে গুলিয়ে তারপর রংটি করা হয়েছে। দ্রবীভূত করা মানেই তো দ্রাবকে গোলানো বা মিশানো। সেই দ্রাবক হিসেবে কিন্তু ইথানলের খুব ব্যবহার আছে। এটাই মূলত আসলে এটাই মূল টার্গেট, দ্রাবক হিসেবে, রঙের দ্রাবক, অন্যান্য কেমিক্যালের দ্রাবক হিসেবে ইথানল খুব ব্যবহৃত। আর যেখানে বরফ পড়ে সারা বছর, সেখানে তাপ উৎপাদী খাবার হিসাবে এটাকে ব্যবহার করা হয়, বিয়ার, শ্যাম্পেন, হুইস্কি হিসাবে। ইথানলের শিল্প উৎপাদন দেখো, আমরা একটা শিল্প উৎপাদন করব, সেটা হলো স্টার্চ থেকে। স্টার্চ থেকে শিল্প উৎপাদন করব। ধান, গম, চাল, বার্লি ইত্যাদি স্টার্চের উৎস, আলু, এই স্টার্চ থেকে ইথানলের শিল্প উৎপাদন করব। ইথানল হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, দেখলা তো একটু আগে। সেই স্টার্চ থেকে ইথানলের শিল্প উৎপাদন করব। দেখো ধাপগুলো দেখো, এখন আর সাধারণ বিক্রিয়া নাই। স্টার্চ C6H10O5, এটা যদি n সংখ্যক পরস্পরের সাথে যুক্ত থাকে, তাহলে এটাকে বলে স্টার্চ। এই স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করা হয়। ডায়াস্টেস এনজাইম প্রভাবকের উপস্থিতিতে। -45°C তাপমাত্রায়। তাহলে মল্টোস উৎপন্ন হয়। মল্টোস মানে কিন্তু সুগার। এই মল্টোস উৎপন্ন হয়, এটার নাম মল্টোস। সেই মল্টোস সুগার উৎপন্ন হয়। উৎপন্ন যে মল্টোস সুগার আছে, সেটাকে পুনরায় আর্দ্র বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে ম্যালটেস এনজাইম প্রভাবকের উপস্থিতিতে, ম্যালটেস, ফলে গ্লুকোজ উৎপন্ন হয় 2 অণু। C6H12O6 কি গ্লুকোজ। উৎপন্ন গ্লুকোজ যেটা একটু আগে যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে, সেই গ্লুকোজকে অর্থাৎ গ্লুকোজটি জাইমেস এনজাইমের প্রভাবে ভেঙে যায়। জাইমেস এনজাইমের প্রভাবে ভেঙে যায়, ফলে কাঙ্ক্ষিত ইথানল উৎপন্ন করে। সমতা করে দেই, 2 অণু ইথানল উৎপন্ন হয়।
আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড তো গ্যাস উড়ে যায়, রয়ে যায় কি ইথানল। কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে কিন্তু চলে যায়, রয়ে যায় ইথানল। তাহলে দেখো সবাই, আমি একবার বলবো, অনেক রাত হয়ে গেছে। স্টার্চ থেকে ইথানল উৎপাদন। স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করা হয় ডায়াস্টেজ এনজাইম প্রভাবকের উপস্থিতিতে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফলে মল্টোজ উৎপন্ন হয়। উৎপন্ন মল্টোজকে পুনরায় আর্দ্র বিশ্লেষণ করা হয় ম্যালটেজ এনজাইমের প্রভাবে, ফলে গ্লুকোজ উৎপন্ন হয়। উৎপন্ন গ্লুকোজকে জাইমেস এনজাইম দ্বারা বিয়োজিত করলে অর্থাৎ ভাঙলেই ইথানল উৎপন্ন হয়। এইভাবে বড় অণুকে ভেঙে ছোট অণুতে পরিণত করছি এনজাইম প্রভাবক দ্বারা। তাই এটা হলো ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ পদ্ধতি। আরেকবার দেখো, স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করা হয় ডায়াস্টেজ এনজাইম প্রভাবকের উপস্থিতিতে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফলে মল্টোজ উৎপন্ন হয়। উৎপন্ন মল্টোজকে পুনরায় আর্দ্র বিশ্লেষণ করা হয় ম্যালটেজ এনজাইমের প্রভাবে, ফলে গ্লুকোজ উৎপন্ন হয়। উৎপন্ন গ্লুকোজ জাইমেস এনজাইম প্রভাবে বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে গিয়ে ইথানলে পরিণত হয়, অর্থাৎ ইথানল উৎপন্ন করে। কেউ কিছু জিজ্ঞেস করবা? ক্লাসটি শেষ করবো।